আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যে ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েলে ৭ই অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড বলা হয়, তার নেতৃত্বে দখলদারদের বিরুদ্ধে দুর্ধর্ষ অভিযান চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি হামলার ৩ গুণ শক্ত জবাব দিয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি ও মার্কিন জাহাজগুলোতে আবার আঘাত এনেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। গাজায় ইসরায়েলি স্বপ্ন চুরমার করে দেওয়ার কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যখন উত্তাল যুক্তরাষ্ট্র, তখন নেতানিয়াহুর পদত্যাগ চেয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভে হতাশা প্রকাশ করেছেন নেতানিয়াহু। আল মায়াদিনের খবরে বলা হয়, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বুধবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সিরিজ হামলা পরিচালনা করেছে। এদিন ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসসহ বেশ কয়েকটি বড় অভিযানের ভিডিও প্রকাশ করেছেন তারা। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, লেবাননের হানিনে ইসরায়েলি হামলায় কয়েকজন বেসামরিক লোক নিহত হওয়ার জবাবে তারা ইসরায়েলের সমেরা বসতিতে গ্রাড শ্রেণীর রকেট আর্টিলারি শেলের ব্যারেজ নিক্ষেপ করেছেন। বসতির আল রাহেব সামরিক অবস্থান লক্ষ্য করে সকাল 10টা 5 মিনিটে চালানো তাদের আর্টিলারি হামলা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। এরপর তারা আভিভিম বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেয়া একটি ইউনিটে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালান। সেখানে কয়েকজন সেনা নিশ্চিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া নেতুয়া বসতির উপকণ্ঠে ইসরায়েলের একটি সেনাদলের উপরও হামলা চালানো হয়। সমেরা, আভিভিম এবং নেতুয়া বসতির হামলাগুলো ছিল লেবাননের হানিনে ইসরায়েলি হামলার জবাবে। আল মায়াদিন এই প্রতিক্রিয়াকে এক হামলার বদলে 3 হামলা বলে উল্লেখ করেছে। তাছাড়া বিকাল 4টা 40 মিনিটে অধিকৃত কফার সুবাহিলের রুয়েইসাত আল আলম মিলিটারি সাইটে লেবানিজ যোদ্ধাদের হামলা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে হিজবুল্লাহ। আল আরাবি আল জাদিদের খবরে বলা হয়, গাজা ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তেল আবিব যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, সিনওয়ার গাজার টানেলের মধ্যে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বুধবার সংবাদ মাধ্যমটিকে বলেন, ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে। হামাসের ওই নেতা বলেন, ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য নেতানিয়াহু ও তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপিত করা হয়। তাদের উদ্দেশ্য গাজায় তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া। হামাসের ওই কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যমগুলোর এ দাবিও প্রত্যাখ্যান করেন যে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে উত্তর ও মধ্য গাজায় হামাস যোদ্ধারা পরাজিত হয়েছেন। তিনি বলেন, দখলদার সেনারা উত্তর ও মধ্য গাজায় আবার তাদের সামরিক অভিযান শুরু করেছেন। যদি তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী এসব এলাকায় হামাসের পরাজয় ঘটে থাকত, তাহলে তারা আবার অভিযান শুরু করতেন না। হামাস কর্মকর্তা বলেন, ৭ই অক্টোবর ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল সামরিক ইউনিট ও অবস্থান থেকে হামাস একাই সেনাবাহিনী ও শিনবেতের প্রায় ৩০ কর্মকর্তাকে ধরে এনেছিলেন। এখন তাদেরকে এমন স্থানে রাখা হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা কখনো পৌঁছতে পারবেন না। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, বুধবার তাদের যোদ্ধারা নেতজারিম অক্ষে দখলদার বাহিনীর উপর বিপুল সংখ্যক মর্টার শেল নিক্ষেপ করেছেন। মধ্য গাজার জোহর আল দিকেও হানাদার বাহিনীর উপর বিপুল মর্টার শেল ছুড়েছেন তারা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস এদিন সদেরত, নির আম এবং গাজা ইনভেলপের বসতিগুলোকে লক্ষ্য করে রকেট হামলার ভিডিও প্রকাশ করে। আল মুজাহিদিন ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারাও বিরি এবং নাহাল উজ বসতি এবং গাজার সীমান্তবর্তী এলাকাগুলোতে রকেট ব্যারেজ ছড়েছেন। এদিন মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। একটি সামরিক হেলিকপ্টার সেখানে ইসরায়েলি সেনাদের সহায়তা করে। ডিএফএলপির সামরিক শাখা মার্টার উমর আল কাসেম ফোর্সেসের মুখপাত্র আবু খালেদ জানিয়েছেন, মধ্য গাজার টার্কিশ হাসপাতালের কাছে ইসরায়েলি সামরিক অ্যাসেম্বলিগুলোকে লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছেন তারা। এতে নিশ্চিতভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দখলদার বাহিনী। আবু খালেদ
জানান, এদিন গাজা সিটির আল জাইতুনের পূর্বে একটি ইসরায়েলি কোয়াডকপ্টারকে গুলি করে ভূপাতিত করেন তাদের যোদ্ধারা। আল আকসা মার্টার্স ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে পরিচালিত এক অভিযানে জিকিমের ইসরায়েলি ঘাঁটিতে 107mm রকেট হামলাও করেছেন তারা। রকেটগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার কারণে ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিশ্চিতভাবে হতাহত হওয়ার পাশাপাশি বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তাছাড়া নির আম বসতিতে তাদের হেভি ক্যালিবারের রকেট হামলা ইসরায়েলি বসতির ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন আবু খালেদ। ফিলিস্তিনি প্রতিরোধী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলা সহ উপত্যকায় চলমান যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন তারা। প্রায় 14 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফায় সম্ভাব্য স্থল হামলার পর বিপর্যয়কর মানবিক পরিস্থিতির ব্যাপারে সতর্ক করে বুধবারের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এই দৃশ্য দেখার জন্য অলস বসে থাকবেন না ফিলিস্তিনি যোদ্ধারা। রাফা হামলায় ইসরায়েলি প্রস্তুতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বিবৃতিতে বলা হয়, এই নৃশংসতার জন্য ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বুধবার বলেন, ওয়াশিংটনের অবস্থান প্রতারণামূলক এবং ফিলিস্তিনিরা এই প্রতারণার ফাঁদে পা দেননি। 21 এপ্রিল আনাদুলুর সঙ্গে এক সাক্ষাৎকারে হানিয়া বলেছিলেন, শত্রুরা যদি রাফায় হামলার সিদ্ধান্ত নেন তবে আমাদের জনগণ সাদা পতাকা তুলে বসে থাকবেন না। প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের প্রতিহত করতে জানেন। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়িত হলে তারা ইসরায়েলের সঙ্গে 5 বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য যুদ্ধবিরতিতে গিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করতে ইচ্ছুক। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে বুধবার তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশ নিতে চায় হামাস। হামাস নেতা বলেন, বিশ্বব্যাপী যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা যখন স্বাধীন হয়ে তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছেন তখন তারা কি করেছেন? তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছেন এবং তাদের যোদ্ধাদের নিয়ে জাতীয় সেনাবাহিনী গঠিত হয়েছে। রাষ্ট্র পেলে তারাও অস্ত্র ছাড়তে রাজি বলে জানান খলিল আল হাইয়া। তিনি জোর দিয়ে বলেন, রাফায় ইসরায়েল যে হামলার পরিকল্পনা করছে তাতে হামাসকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে আরেকটি সিরিজ হামলা চালিয়েছেন তারা। মঙ্গলবার রাতের এই ঘোষণায় বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এডেন উপসাগরে মার্কিন পতাকাবাহী কন্টেইনার জাহাজ মাইরস ইয়র্কটাউনকে লক্ষ্য করে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। এতে জাহাজটি সরাসরি আক্রান্ত হয়। সারি জানান, এছাড়াও ইয়েমেনের মানববিহীন বিমান বাহিনী 2টি অভিযান পরিচালনা করেছে। প্রথমটি এডেন উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে, অন্যটি প্রশান্ত মহাসাগরে একটি ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে। ইসরায়েলি জাহাজটিকে MSC ভেরাক্রুজ হিসেবে চিহ্নিত করেন তারা। মুখপাত্র বলেন, প্রিয় মাতৃভূমি রক্ষা এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে শত্রুদের সব লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবেন তারা। গাজায় পণবন্দী ইসরায়েলি আমেরিকান তরুণ হার্শ গোল্ডবার্গ পোলিনের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। 7 অক্টোবর ইসরায়েলে অভিযান চালিয়ে হামাস যোদ্ধারা যাদের ধরে এনেছিলেন তাদের একজন তিনি। ওই দিন গুরুতর আহত হওয়ার পর তিনি যে বেঁচে আছেন এই ভিডিওটি তার প্রথম প্রমাণ। সে সময় 23 বছর বয়সী গোল্ডবার্গ পোলিনকে নোভা সঙ্গীত উৎসব থেকে ধরে আনেন হামাস যোদ্ধারা। ভিডিওতে গোল্ডবার্গ পোলিনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে এবং তিনি নিজের পরিচয়, জন্ম তারিখ ও তার মা বাবার নাম বলেছেন। ক্যামেরার দিকে তাকিয়ে গোল্ডবার্গ পোলিন বলেন, তিনি এখানে প্রায় 200 দিন ধরে আছেন। তার অর্থ দাঁড়ায় ভিডিওটি মঙ্গলবার ধারণ করা হয়েছে, কারণ এদিনই যুদ্ধের 200তম দিন পূর্ণ হয়েছে। ভিডিওতে তাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে, যেমনটা এর আগে প্রকাশিত বন্দী ইসরায়েলি নাগরিকদের ভিডিওতে দেখা গিয়েছিল। নিজের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন গোল্ডবার্গ পোলিন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে 13 এপ্রিল রাতে যে শাস্তিমূলক হামলা চালিয়েছে তারপর থেকে ইসরায়েলে মানসিক রোগীর সংখ্যা 400% বেড়েছে। হামলার পর ইসরায়েলে যে মানসিক রোগের প্রকোপ বেড়েছে তাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হচ্ছে। এই ধরনের সংকটে ভোগা লোকজনকে মানসিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। খবরে বলা হয়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরায়েলে মানসিক রোগীর সংখ্যা বাড়ছিল, কিন্তু হামলার কারণে তা অনেক বেশি বেড়ে গেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে জানিয়েছে, 7 অক্টোবর গাজা থেকে হামাসের চালানো অভিযানের পর ইসরায়েলের
মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ে। ইরানের হামলার পর পরিস্থিতির আরও দ্রুত অবনতি ঘটেছে, কিন্তু ইসরায়েলে সেই পরিমাণে মানসিক রোগের চিকিৎসক নেই। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নজিরবিহীনভাবে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পর ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিউরোলজিস্ট নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার তেহরানে হাজার হাজার শ্রমিকের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানকে তাদের সামনে নতজানু করা, কিন্তু মহান ইরানি জাতি গুন্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না এবং নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে। তিনি বলেন, আমরা বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার সম্মুখীন। সন্ত্রাসবাদকে সমর্থন করছি, এই অভিযোগে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতে গাজার জনগণ সন্ত্রাসী। একটি দখলদার ও অবৈধ সরকার মাত্র 6 মাসে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে, এর মধ্যে অধিকাংশই শিশু ও নারী। এরপরও ইসরায়েল সন্ত্রাসী নয়, কিন্তু যারা প্রতিনিয়ত বোমা হামলার মধ্যে রয়েছে তারাই সন্ত্রাসী। সর্বোচ্চ নেতা এ সময় ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে জানিয়ে দেন। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা, তার পদত্যাগ করা উচিত। আয়ারল্যান্ড সফরকালে একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে পেলোসি বলেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি, কিন্তু নেতানিয়াহু যে নীতি অনুসরণ করছেন তা ভয়াবহ। আমরা এই নীতিকে প্রত্যাখ্যান করছি। গাজায় তিনি যা করছেন তার চেয়ে আর খারাপ কি হতে পারে। সাবেক মার্কিন স্পিকার বলেন, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। স্বাভাবিকভাবেই তিনিই দায়ী। শান্তির পথে নেতানিয়াহু বাধা সৃষ্টি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেলোসি বলেন, তিনি গত কয়েক বছর ধরে এই বাধা সৃষ্টি করে আসছেন। আমি জানি না ইসরায়েলি নেতারা কেন শান্তিকে ভয় পান, নাকি তিনি শান্তি চান না। গার্ডিয়ানের খবরে বলা হয়, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান। নেতানিয়াহু বুধবার এক ভিডিও বার্তায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গুন্ডাদের দখলে চলে গেছে। তারা ইসরায়েলের ধ্বংস চায়। তারা ইহুদি শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষক ও কর্মচারীদের উপরও হামলা করছে। এই নিষ্ঠুর আচরণ বন্ধ করতে হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা লজ্জাজনক। তাদেরকে আরও কঠোর আচরণ করতে হবে। নেতানিয়াহু তার বার্তায় বলেন, এসব বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে তা 1930-এর দশকে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটেছিল সে কথা স্মরণ করিয়ে দেয়। এটা অযৌক্তিক, এটা বন্ধ করতে হবে। দ্ব্যর্থহীনভাবে এর নিন্দা করতে হবে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও বিস্তৃত হচ্ছে। সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভ থেকে বুধবার 94 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকায় শঙ্কায় পড়েছে মার্কিন প্রশাসন। মার্কিন হাউস স্পিকার মাইক জনসন বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ন্যাশনাল গার্ড ব্যবহারের হুমকি দিয়েছেন। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আদলে অস্ট্রেলিয়ায়ও বিস্তৃত হচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 34,262 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর গাজার হাসপাতালে 2টি গণকবর থেকে 3 শতাধিক লাশ উদ্ধারের ঘটনায় স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘের আহ্বানকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে 430 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়েছে। আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে তারা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হেঁটে বেড়াচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।